কথাগুলো বলতে বলতে জয় এক পর্যায়ে নেহার মাথাটা বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। জয়ের কান্না যেন পুরো হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে। হসপিটালের প্রতিটা দেয়ালে যেন জয়ের কান্নার প্রতিধ্বনি হচ্ছে। কি আশ্চর্যের বিষয়! জয় কাঁদছে ঠিকই, কিন্তু কারো কানে ওর কান্নার আওয়াজটা পৌঁছাচ্ছে না। জয় যখন নেহাকে বুকে জড়িয়ে কাঁদতে ব্যস্ত, তখন ওই হুট করে জয়ের ঘুমটা ভেঙে যায়। ধরপড়িয়ে উঠে বসলো সে। হাত পা এখনও কাঁপছে। চারপাশে তাকিয়ে কিছু সময় আগের ঘটনাটার মিল খুঁজতে গিয়ে নিজেকে নেহার মাথার কাছে রাখার তুলটাতে বসা অবস্থায় আবিষ্কার করলো। কি, সে তো হসপিটালের করিডোরে নেহাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর নেহার লাশটা নিস্তেজ হয়ে পড়েছিল। নেহার কথা মনে পড়তেই দ্রুত বেডে শুয়ে থাকা নেহার দিকে তাকালো। নেহা ঘুমোচ্ছে। তার মানে ও স্বপ্ন দেখছিল এতক্ষণ। কিন্তু কি ভয়ানক ছিল স্বপ্নটা! ভাবতেই জয়ের হাত পা আবারও থরথর করে কাঁপতে লাগলো। জয় মোবাইল বের করে একবার টাইম দেখে নিল। 3টা বেজে 25 মিনিট। তার মানে এখন মাঝরাত। কিন্তু মাঝরাতে এমন স্বপ্ন কেন দেখলো সে? সেটাই ভেবে বুকটা ধুকপুক করছে জয়ের। জয় বসা থেকে উঠে নেহার মাথার কাছে বসলো। তারপর নেহার ঘুমন্ত মায়াবী চেয়ারটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি সুন্দর করে ঘুমোচ্ছে মেয়েটা। একেবারে নিষ্পাপ হয়ে ঘুমোচ্ছে। আর সে কিনা ওকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, যেটাকে স্বপ্ন বললেও ভুল হবে। বলতে গেলে দুঃস্বপ্নই দেখেছে সে। জয় এক দৃষ্টিতে নেহার ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকেই তাকিয়ে রইল। আসলে রাতে যখন ডক্টর নেহাকে একা কেবিনে রাখবে বলেছিল, তখন রায়হান সাহেব আর জয় কিছুতেই নেহাকে একা একটা কেবিনে রাখতে রাজি হচ্ছিল না। কিন্তু ডক্টর তো ওনার সিদ্ধান্তে অটুট। তাই রায়হান সাহেব সব কথা রাখলেও এই কথাটা রাখতে পারলেন না। আর তখনই জয় ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে, বলতে গেলে হাতে পায়ে ধরে নেহার কেবিনে নেহার সাথে থাকার জন্য পারমিশন নেয়। জয়ের কাকুতি মিনতি দেখে ডক্টর আর না করতে পারেনি। অবশেষে জয়কে নেহার সাথে থাকার পারমিশন দিয়েই দিয়েছে। কেন যেন রায়হান সাহেবও আর জয়কে কোনো রকম বাধা দিলেন না। হয়তো হসপিটাল বলে কোনো সিন ক্রিয়েট করতে চান না। আর তখন জয় নেহার মাথার কাছে টুল টেনে বসে নেহার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে নিজেও খাটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, নিজেও বুঝতে পারেনি। নেহার মায়াবী মুখটির দিকে তাকিয়ে থাকতে থাকতে জয়ের মনে হুট করে একটা ইচ্ছা জাগ্রত হলো। আর হুট করে নেহার সারা মুখে নিজের ওষ্ঠ যুগল দিয়ে ছুঁয়ে দিতে লাগলো সে। তবে নেহার ঘুমটা এতটাই গভীর ছিল যে জয়ের ওষ্ঠের স্পর্শ পেয়েও নেহার ঘুমের কোনো রকম ব্যাঘাত ঘটল না। নেহা দিব্যি ঘুমাচ্ছে। বাকির একটা জয় আর ঘুমালো না। নেহার মাথার কাছে বসে নেহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে পুরোটা সময় নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই কাটিয়ে দিল। পরদিন সকাল হতে রায়হান আবারও রক্তের খুঁজে এদিক থেকে ওদিকে ছুটোছুটি শুরু করে দিলেন, সাথে জয়ও। তবে জয় যে রক্তের খোঁজ করছে সেটা রায়হান সাহেবের অজানা। রায়হান সাহেব, আপনাদের হাতে কিন্তু আজ রায়হান সাহেব, আপনাদের হাতে কিন্তু আজ রাতটাই আছে। কাল সকাল 8টার মধ্যে যদি পেশেন্টের ব্লাড এক্সচেঞ্জ করে নতুন ব্লাড না দেওয়া হয়, তাহলে পেশেন্টের যে কোনো কিছু হতে পারে। তখন তার জন্য আমি বা আমাদের হসপিটালকে কোনো রকম দায়ী করতে পারবেন না। 2 দিন গত হয়ে গেছে, আর এখনও আপনারা এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেননি। পেশেন্টের কন্ডিশন এখন আগের চেয়ে অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, বুঝতে পারছেন? হয়তো পেশেন্ট যে কোনো সময় কোমায় চলে যেতে পারে। কারণ যত দেরি হবে তত পেশেন্টের সার্ভাইভ করতে কষ্ট হবে। প্লিজ আপনারা তাড়াতাড়ি রক্ত জোগাড় করুন। রায়হান সাহেব আর জয়কে নিজের কেবিনে ডেকে কথাগুলো বললেন ডক্টর। জয় আর রায়হান সাহেব পাশাপাশি বসেছিল। ডক্টরের কথা শুনে রায়হান সাহেব যেন স্তব্ধ, সাথে জয়ও। জয়ের মুহূর্তেই কাল রাতের স্বপ্নটার কথা মনে পড়ে গেল। স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের আরও বেশি ভয় করতে লাগলো। জয় আর নিতে পারছে না বাবার জেদটা। কেন এত জেদ করছে উনি? ওনার জেদের কারণে কি নেহাকে সে চোখের সামনে শেষ হয়ে যেতে দেবে? উনি কি বুঝতে পারছেন না ওনার জেদের কারণে নেহার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? ভুল না হয় করেই ফেলেছে সে, তাই বলে এত বড় শাস্তি দেওয়ার মানেটা কি? আর এখন উনি যেটা করছেন সেটা তো শাস্তি বললেও ভুল হবে, কারণ একজন মৃত্যুর সাথে লড়াই করা ব্যক্তিকে রক্ত দিতে না দেয়াটা কোনো শাস্তি হিসেবে ধরা যায় না। এটা তো রীতিমতো ওনার ইগো। আর ইগোর কারণেই উনি নেহাকে রক্ত দিতে দিচ্ছে না। জয় আর চুপ থাকবে না। এভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না, বই কি বাড়বে। জয় বাবার দিকে না তাকিয়ে ডক্টরকে ইশারা করে বললেন, ডক্টর, ব্লাড আমি দেবো। আপনাদের যত ব্লাড লাগে আমার থেকে নিয়ে নিন, তারপরও প্লিজ ওকে বাঁচিয়ে দিন। ওর কিছু হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ ডক্টর, আপনারা ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। 3 ব্যাগ কেন, 5 ব্যাগ ব্লাড লাগলেও আমার থেকে নিয়ে নেন না, প্লিজ ডাক্তার। ডক্টর জয়ের কথা শুনে খুশি হলেন, কিন্তু গতকালকে রায়হান সাহেবের বাধা দেওয়ার কথাটা মনে পড়তেই উনি রায়হান সাহেবের দিকে তাকালেন। রায়হান সাহেব এক নজরে ছেলের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন। বললেন, ডক্টর, আপনি আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন না।
আর যদি আমার রক্ত ম্যাচ করে যায় তাহলে যত ব্যাগ রক্ত লাগে আমার থেকে নিয়ে নিন, তাড়াতাড়ি করুন। ভাগ্য সহায় থাকলে আমার রক্তও আমার মেয়ের সাথে মিলে যেতে পারে। আপনি নিশ্চিত হয়ে বলছেন তো রায়হান সাহেব? না মানে আপনার তো বয়স হয়েছে, তাই বলছিলাম কি আপনি রক্ত দিলে তো আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না ডক্টর, আপনি বরং আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন। ডক্টর বুঝতে পারলেন রায়হান সাহেবকে কিছু বললেও লাভ হবে না, তাই আর কোনো রকম কথা না বাড়িয়ে দ্রুত একজন নার্সকে কল করে কেবিনে ডাকলেন আর বললেন শীঘ্রই যেন রায়হান সাহেবের ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট ওনার কেবিনে নিয়ে আসে। নার্সও সম্মতি জানিয়ে রায়হান সাহেবকে সাথে নিয়ে বেরিয়ে গেল, তবে জয় সেখানেই বসে রইল। ডাক্তার, আমি জানি মিস্টার জয় আপনি কি বলবেন, আপনি একদম টেনশন করবেন না। আমি আপনার বাবার ব্লাড কখনোই নিব না। আমি ওনাকে ল্যাবে পাঠিয়েছি শুধুমাত্র ওনার মনের শান্তির জন্য। যদি ওনার ব্লাড পেশেন্টের সাথে আপনার স্ত্রীর সাথে ম্যাচ হয়েও যায়, তারপরে আমি ওনার ব্লাড নিব না। প্রয়োজনে ওনাকে মিথ্যে বলবো যে ওনার ব্লাড ম্যাচ করেনি। তখন ওনার কাছে আর কোনো অপশন না থাকলে উনি অবশ্যই আপনাকে ব্লাড দিতে বাধা দিবেন না। হ্যাঁ, আমি মানছি আপনি যেটা করেছেন সেটা একেবারে ভুল করেছেন। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হতেই পারে, আপনি আপনার স্ত্রীকে ভালো নাই বাসতে পারেন, বাট তাই বলে 90 স্বামীদের মতো এমন নির্যাতন করবেন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এমন একটা কাজ কিভাবে করলেন? আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি এমন মূর্খের মতো কাজ করে, তাহলে সাধারণ মানুষের থেকে আমরা কি আশা করব বলতে পারবেন? জয় মাথা নিচু করে বসে রইল। আসলে ডক্টর কথার পিঠে ওর কিছুই বলার নেই। ও তো কাজই এমন করেছে যে শুধু ডক্টর কেন, যে শুনবে সেই এমন বলবে। এনিওয়ে, এখন কাজের কথায় আসি। আপনি যে ব্লাড দিবেন বলেছেন সেটা না হয় ঠিক আছে, বাট আপনি একা 3 ব্যাগ ব্লাড কিভাবে দিবেন? এতে তো আপনার শারীরিক অবনতি হতে পারে। জয় এবার মাথা উঁচু করে ডক্টরের দিকে তাকালো, সরস গলায় বলল, আমার কিচ্ছু হবে না, আপনি শুধু দ্রুত ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। একটা মুহূর্ত আমি অপচয় করতে চাই না, প্লিজ ডাক্তার, ডু ফার্স্ট। ডক্টর মাথা উপর নিচ করে সম্মতি জানালো। এরপর খানিক বাদে রায়হান সাহেব রিপোর্ট হাতে ফিরে আসলে ডক্টর কয়েক মিনিট ভালো করে রিপোর্ট দেখার ভান করে রায়হান সাহেবকে হতাশ করে ওনার ব্লাড ম্যাচ করেনি বলে দিলেন। যদিও রায়হান সাহেবের ব্লাড নেহার সাথে ম্যাচ হয়েছে, বাট ডক্টর তারপরেও মিথ্যা বলেছে ওনার হেলথের কথা ভেবে। কারণ রায়হান সাহেব যদি এই বয়সে 3 ব্যাগ ব্লাড ডোনেট করে তাহলে ওনার ব্যাপক শরীরের অবনতি হবে, যেটা রিকভার করতে বেশ সময় লাগবে। তাই ডক্টর ওনাকে সোজা না বলে দিয়েছে, অর্থাৎ ব্লাড ম্যাচ করেনি। ডক্টরের কথা শুনে রায়হান সাহেবের যেন এবার শেষ আসার প্রদীপটাও ফুস করে নিভে গেল। রায়হান সাহেব যেন চারপাশটাও অন্ধকার দেখতে লাগলো। ওপরওয়ালা এত তার নিষ্ঠুর হতে পারলো? রায়হান সাহেব যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন শেষমেশ ডক্টরের পরামর্শে জয়কে রক্ত দেওয়ার পারমিশন দেয়, কারণ নেহাকে তো বাঁচাতে হবে। 5 দিন পর নেহাকে হসপিটালে আনা হয়েছে। আজ 1 সপ্তাহ হয়ে গেছে। সেদিন টাইমলি ব্লাড দিতে পারায় নেহা এই যাত্রায় বেঁচে গেছে। নেহা এখন পুরোপুরি সুস্থ, তবে ডক্টর জানিয়েছে নেহা সুস্থ হলেও ওর এখনও শারীরিক কিছু ফিটনেসের ঘাটতি আছে, যার কারণে ওকে বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে। যদিও ডক্টর আরও কয়েকদিন হসপিটালে রাখতে বলেছিল নেহাকে, কিন্তু জয় নারাজ। নেহা যেহেতু এখন সুস্থ হয়ে গেছে, তাই আর একদিনও হসপিটালে রাখতে চায় না সে। প্রয়োজনে বাড়িতে নিয়ে গিয়ে জয় ওর টেক কেয়ার করবে, তবুও আর 1 মিনিটও এখানে রাখবে না নেহাকে সে। রায়হান সাহেব ছেলের কথায় একমত পোষণ করলেন, কারণ জয় এই কয়েকদিনে যে ছুটোছুটি করেছে আর যে হারে নেহার কেয়ার করেছে, তাতে রায়হান সাহেব জয়ের কথায় সম্মতি জানাতে বাধ্য হলেন। এই 7 দিনে জয়ের কেয়ার দেখে নেহাও বুঝে গেছে স্বামী নামক মানুষটা ওকে এখন কতটা ভালোবাসে। জয় যে ওকে চোখে হারায় সেটা এখন নেহা হারে হারে বুঝতে পারে। এই 7 দিন এমন একটা দিন যায়নি যেদিন জয় নেহাকে নিজের হাতে খাইয়ে দেয়নি। নেহাকে ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে খাবার পর্যন্ত সব কিছুতেই জয় নেহাকে হেল্প করেছে। এই কয়েকদিনে জয় একরকম নেহার সাথে মিশেছিল বলা চলে। নেহাও এতে বেশ খুশি, কারণ এতদিনে হলেও সে স্বামীর ভালোবাসা তো পাচ্ছে। এই জন্যই বোধহয় মানুষ বলে, দুঃখ না থাকলে সুখের মূল্য কখনোই বোঝা যেত না। প্রথম দিকে জয়ের থেকে কষ্ট আর আঘাত পেলেও এখন যেন জয়ের ভালোবাসা আস্তে আস্তে সব সুখে পরিণত হচ্ছে সে নেহার। শায়লা বেগম আর জেসিও নেহার প্রতি আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। এই 7 দিনে প্রতিদিন একবার হলেও মা মেয়ে দুজনে এসে নেহাকে দেখে গিয়েছে। যদিও শায়লা বেগম নেহার কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু জয় থাকতে দেননি, কেন সেটাও অজানা। আজ নেহাকে রিলিজ দেবে বিধায় জয় আর রায়হান সাহেব সকাল থেকে ছুটোছুটি করছেন। আসলে হসপিটালের কিছু ফর্মালিটিস আছে না, তাই অবশেষে সকল ফর্মালিটিস পূরণ করে বিকালের দিকে নেহাকে রিলিজ দেওয়া হয়।
আর বাসাতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাসার সামনে এসে কলিং বেল চাপতেই ঋতু এসে দরজা খুলে দিল। ঋতু তো নেহাকে দেখে ভারী খুশি। নেহাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো সে। কেমন আছো ভাবি? ও আল্লাহ, তোমারে কতদিন পর দেখতাছি। আমার যে কি ভালো লাগতাছে। আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি নামাজ পড়ে পড়ে প্রতিদিন বলছি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও। তোমার এখন কেমন লাগতাছে? ভালো লাগতাছে তো? ঋতুর এক নাগারে বলা কথাগুলো শুনে নেহা হাসছিল। হেসে বলল, ঋতু, একটু তো দম ফেলো। এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো? হ্যাঁ, আমি এখন ভালো আছি। তোমাদের দোয়া কি বিফলে যেতে পারে বলো? তোমরা সবাই দোয়া করেছো বলেই আল্লাহ হয়তো আবারও আমাকে এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য সুযোগ দিয়েছেন। তুমি ভালো আছো তো? ঋতু এবার নেহাকে ছেড়ে দিয়ে নেহার মুখোমুখি দাঁড়ালো। হেসে বলল, হ্যাঁ ভাবি, ভালো আছি। ঋতু, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। এইটা কি কোন ভাবি? কেন রাগ করছেন আমার লগে? আমি আবার কি রাগ করছি? তুমি আমার দেখতে কেন গেলে না? ঋতু এবার দ্রুত এক হাতে কান ধরে মুখটা কাচুমাচু করে বলল, দুঃখিত ভাবি, আসলে হসপিটালের রান্না আর বাড়ির রান্না একা হাতে সব কাজ সামলাতে সামলাতে যাইতে পারি নাই। আর তাছাড়া সব কাজ ফেলে যখন কাল যেতে চাইলাম, তখন বড় সাহেব বললেন যে আজ তোমারে বাড়ি নিয়ে আসা হইব। তাই আর যাওয়া হয়নি। প্লিজ রাগ কইরা থাইকো না আমার উপর। ঋতুর প্লিজ বলা শুনে নেহা হেসে দিল। হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কি আমি রাগ করে থাকতে পারি বলো? বলেই নেহা হেসে ঋতুর গাল টেনে দিল। নেহার আর ঋতুর কথাবার্তা শুনে পিছনে দাঁড়িয়ে থাকা জয় আর রায়হান সাহেবও দুজনে হাসলেন। কিরে পাগলি, তোর ভাবিকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবি? ভিতরে ঢুকতে দিবি না? ঋতু কিছু বলার আগেই নেহা শ্বশুরের কথা শুনে শ্বশুরের দিকে তাকিয়ে হেসে বলল। সমস্যা নেই বাবা, ঠিক আছি আমি। তারপর ঋতুর দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা ঋতু, মার জেসি কোথায়? তখন এই শায়লা বেগম আর জেসি সেখানে হাজির হলো। এই তো আমরা। কেমন আছো মা? নেহা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শাশুড়ির পায়ে ধরে সালাম করে নিল। ভালো আছি মা, আপনাদের সবার দোয়ায় সুস্থ আছি। আপনি ভালো আছেন? শায়লা বেগম নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বললেন, হ্যাঁ রে মা, ভালো আছি। কেমন আছো ভাবি? জেসির প্রশ্ন শুনে নেহা এবার জেসির সামনে গিয়ে দাঁড়ালো। হাসি মুখে বলল, ভালো আছি ননদিনী, তোমার কি খবর? ভালো। ততক্ষণে জয় আর রায়হান সাহেব ভেতরে ঢুকে পড়েছে। দুজনে খুব বেশি ক্লান্ত, তাই নিজেদের রুমে না গিয়ে দুজনে সোফায় ধপাস করে বসে পড়ল। নেহা যখন ওদের সাথে টুকটাক কথা বলছিল, তখন ওই রায়হান সাহেব ডেকে উঠলেন। ঋতু, নেহাকে নিয়ে রুমে যা। ডক্টর ওকে বেশি সময় হাঁটাচলা করতে বারণ করেছে। নেহা, যা মা, রুমে যা। বেশি সময় দাঁড়িয়ে থাকিস না, রুমে গিয়ে রেস্ট নে। ডক্টর কি বলেছে মনে নেই? ঋতুও সম্মতি জানালো। ভাবি চলো রুমে চলো। বলে ঋতু নেহাকে সাথে করে উপরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা ধরলো। তবে তাদের সিঁড়িতে আর পা রাখা হলো না। তার আগে রায়হান সাহেবের ডাক কানে আসলো। নেহা আর ঋতু দুজনেই ফিরে তাকালো। ঋতু, ওপরে যাচ্ছিস কেন? রায়হান সাহেবের প্রশ্ন শুনে উপস্থিত সবাই অবাক হলো। রায়হান সাহেব হঠাৎ এমন প্রশ্ন কেন করলো সেটাই বোঝা যাচ্ছে না কারো। তবে রায়হান সাহেব কে কী ভাবছে সেটা তোয়াক্কা করলেন না। উনি আবারও বললেন, ঋতু, যা, ওকে তোর রুমে নিয়ে যা। আজ থেকে নেহা তোর সাথেই থাকবে। নেহা মা, যা, ঋতুর সাথে ওর রুমে যা। এবার সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। রায়হান সাহেব হঠাৎ এমন কথা কেন বলছে কারো বোঝা যাচ্ছে না। জয় তো ইতিমধ্যে অবাকের ছুটে বসা থেকে উঠেই গেছে। বাবা এসব কি বলছেন? নেহা ঋতুর সাথে থাকবে মানে? বাবা কি পাগল হয়ে গিয়েছেন? যেই সময় নেহার ওকে বেশি প্রয়োজন, এমন একটা সময় বাবা নেহাকে নিতুর সাথে থাকতে বলছেন। জয়ের মনে হাজারো প্রশ্ন ভিড় করলো। জয়ের নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বাবার কাছে প্রশ্ন করেই ফেলল। ড্যাড, তুমি এসব কি বলছো? নিহার ঋতুর রুমে থাকবে মানে? নিজের রুম থাকতো ঋতুর রুমে কেন থাকবে? রায়হান সাহেব কোনো রকম প্রতিক্রিয়া দেখালেন না, বরং আগের মতো সবাই বসে থেকেই বললেন, কারণ আমি চাই না নেহা কোনো পশুর সাথে একই রুমে থাকুক। সবার এবার বুঝতে দেরি হলো না রায়হান সাহেব কেন নেহাকে ঋতুর সাথে থাকতে বলেছে। জয় অবাক হয়ে বলল, ড্যাড, আমি কোনো রকম অশান্তি চাই না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আজ থেকে নেহা ঋতুর রুমেই থাকবে। তুই ওর সাথে যা করেছিস তারপরে আমি ওকে তোর সাথে থাকতে দেব, সেটা ভাবলি কি করে? রায়হান, তুমি এসব কি বলছো? নিহার নিজেরই তো রুম আছে, তাহলে সে ঋতু রুমে থাকবে কেন?
আর তার চেয়েও বড় কথা হলো মেয়েটা অসুস্থ, আর এখন জয়কে পাশে প্রয়োজন। আর তুমি কিনা যা হওয়ার তা হয়ে গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। সব কিছু যখন ঠিক হয়ে গেছে তাহলে ওরা এক রুমে থাকলে প্রবলেম কি? স্ত্রীর কথায় রায়হান সাহেব দমলেন না, বরং আরও কয়েক গুণ রেগে গিয়ে বললেন, তুমি একদম কোনো কথা বলবে না। তোমরা মা ছেলে মিলে তো মেয়েটার জীবনটা ধ্বংস করে দিছ। আজ যদি ওর কিছু হতো তাহলে আমি রফিককে কি জবাব দিতাম? ওকে কিভাবে মুখ দেখাতাম? একবারও কি ভেবে দেখেছো? অবশ্য আমি বলছি বা কাকে? তোমাদের এসব ভাবার সময় ছিল নাকি? তোমরা তো উঠে পড়ে লেগেছিলে কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায়। তার জন্য তোমাদের যতটা নিচে নামা দরকার তোমরা ততটাই নেমেছো। এতটাই নিচে নেমেছো যে ওকে একবারে কাজের মেয়ে বানিয়ে দিলে। তোমরা মা ছেলে মিলে অনেক করেছো। আর না, হসপিটালে কিছু বলিনি তার মানে এই নয় যে আমি সব কিছু ভুলে গিয়েছি। আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। তবে এখন আর চুপ করে থাকতে পারবো না। আমার মেয়ের সাথে আর কোনো অন্যায় আমি মেনে নেব না। আমি কোনো জানোয়ারের সাথে আমার মেয়ের সংসার করতে দেব না। আর কারো নেহাকে নিয়ে ভাবতে হবে না। নেহার জন্য কারো লাইফটাও আর হেল হবে না। সবাই এবার সুখে শান্তিতে থাকতে পারবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। জয় এতক্ষণ ধরে অপরাধীর মতো বাবার কথাগুলো শুনলেও বাবার মুখে ডিভোর্স কথাটা যেন ওর বুকে তীরের মতো গিয়ে বিঁধল। শুধু জয় কেন, শ্বশুরের মুখে ডিভোর্সের কথা শুনে নেহাও বেশ অবাক হয়েছে। ওদের কেউ হয়তো কল্পনার করতে পারেনি রায়হান সাহেব এমন একটা সিদ্ধান্ত নেবেন। জয় ভেবেছিল ওর বাবা রাগ করে আছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে সব রাগ পানি হয়ে যাবে। কিন্তু বাবা যে বিষয়টাকে একেবারে ডিভোর্স অবধি নিয়ে যাবে সেটা জয়ের ধারণাতেই ছিল না। বাবা কি ওকে এতটাই ঘৃণা করে যে নেহাকে ওর সাথে একই রুমে থাকতে পর্যন্ত বাবার সংকোচ হচ্ছে? জয় যেন কী বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নেহার সাথে ডিভোর্স হয়ে যাবে বিষয়টা সে কিছুতেই মানতে পারছে না। এই মুহূর্তে ওর কী বলা উচিত বা কী করা উচিত কিছুই বুঝতে পারছে না সে। শুধু একটা কথা মাথায় আসছে ওর, আর সেটা হলো যে করেই হোক নেহাকে ওর কাছে রাখতে হবে। আর কোনো কিছুতেই নেহাকে সে হারাতে পারবে না। নেহাকে ছাড়া যে সে বাঁচতে পারবে না। যে কোনো কিছুর বিনিময়ে হলেও নেহাকে ওর চাই। আর এর জন্য যদি বাবার পায়ে ধরতে হয় তাও সে ধরবে, তবুও নেহাকে হারাবে না সে। জয় কী করবে বুঝে উঠতে না পেরে দিক বেদিক শূন্য হয়ে আর কোনো উপায় না পেয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে হুট করেই বাবার পায়ের কাছে বসে পড়ল। তারপর বাবার পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ড্যাড, আমাকে প্লিজ এত বড় শাস্তি দিও না। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে নেহাকে ছেড়ে থাকার মতো এত বড় শাস্তি দিও না। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি 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 কথা দিচ্ছি যে নেহাকে আর একটু কষ্ট পেতে দেবো না। ওর গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। তারপরও প্লিজ আমাকে এমন শাস্তি দিও না। নেহাকে ছাড়া আমি নিজেকে এখন কল্পনাও করতে পারি না। ওকে ছাড়া আমি মরেই যাবো ড্যাড। ওকে ছাড়া আমি মরে যাবো, প্লিজ ড্যাড, প্লিজ। কথাগুলো বলতে বলতে বাবার পায়ে ধরে জয় প্রায় কেঁদেই দিয়েছে। জয়ের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসছে। নেহা তো রীতিমতো অবাক। জয় যে ওর জন্য এমন কিছু করতে পারে সেটা নেহা স্বপ্নেও ভাবেনি। নেহা জানতো জয় ওকে আগে ঘৃণা করলেও এখন ভালোবাসে, কিন্তু জয় ওকে এতটা ভালোবাসে সেটা ওর জানা ছিল না। খুশিতে নেহার চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আর সে সুখী। ওর মতো সুখী হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। সেও এখন বলতে পারবে ওর একজন ভালোবাসার মানুষ আছে। ওকেও কেউ একজন পাগলের মতো ভালোবাসে। জয়ের কান্না দেখে সবার খারাপ লাগলেও রায়হান সাহেবের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। উনি এখনও আগের মতো ঠাই দাঁড়িয়ে আছেন, না জয়কে ধরে তুলছেন আর না জয়ের দিকে তাকাচ্ছেন। শায়লা বেগম ছেলের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। স্বামীকে উদ্দেশ্য করে বলেই ফেললেন, রায়হান, তুমি এতটা নির্দয় কবে থেকে হলে? ছেলেটা তোমার পায়ে ধরে কাঁদছে, তাতে একটুও খারাপ লাগছে না তোমার? তুমি না ওর এক ফোঁটা চোখের পানি কখনো সহ্য করতে পারতে না, তাহলে আজ কিভাবে সইছ? এবার তোকে ক্ষমা করে দাও। স্ত্রীর কথা শুনে রায়হান সাহেব রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ, সইতে পারতাম না ওর চোখের পানি, কিন্তু আজ সইতে হচ্ছে। ও নেহার সাথে যা করেছে তাতে তো এই চোখের জল কিছুই নয়। আর রইল ক্ষমা করার কথা। আমি ওকে ক্ষমা করার কে? যার সাথে এতদিন ধরে অন্যায় করে যাচ্ছে তার কাছে ক্ষমা চাইতে বলো। ওকে নেহার কাছে ক্ষমা চাইতে বলো। নেহা যদি ক্ষমা করে তাহলে ঠিক আছে। তবে হ্যাঁ, নেহা ক্ষমা করে দেওয়ার পরেও আমার একটা শর্ত আছে। যদি আমার শর্ত মানতে পারে তাহলে আমি ডিভোর্সের কথাটা ভুলে যাব, অন্যথায় নয়। জয় যেন মেঘলা আকাশে হঠাৎ এক ফসলা রোদের দেখা পেল।
এক মুহূর্তের জন্য যেন নেহাকে আগলে রাখার একটা আশা পেল, যেই আশাটা সে কিছুতেই হতাশায় পরিণত করতে চায় না। জয় খুশি হয়ে বাবার পা ছেড়ে উভয় হাতে চোখে জল মুছে দ্রুত উঠে দাঁড়াতেই বলল, ওকে ড্যাড, আমি তাই করব। তুমি চাইলে আমি নিহার পায়ে পর্যন্ত ধরবো, তুমি যে শর্ত দিবে আমি মেনে নেব, কিন্তু তুমি যা বলবা, তুমি যা যা করতে বলবো আমি সব করবো। তারপরেও আমি কোনো কিছুর বিনিময়ে নেহাকে হারাতে পারবো না। আমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাইবো। বলেই জয় নেহার দিকে তাকালো। নেহা ওর দিকেই তাকিয়ে আছে। জয় যেই না নেহার দিকে এক পা বাড়াতে এগালো, অমনি নেহা হাত উঁচিয়ে হাতের ইশারায় জয়কে থামতে বলল। ওখানেই দাঁড়ান। নেহার শান্ত কণ্ঠে বলা একটা কথায় জয়ের মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে কি নেহাও ওকে এখন দূরে ঠেলে দিবে? তাহলে কি নেহা এখনও ওকে ক্ষমা করতে পারেনি?